আসসালামু আলাইকুম। চলে আসছে আজকে একটি ইন্ডিয়ান রেসিপি নিয়ে। আজ এই রেসিপিটার নাম মূলত পটল পোলাও। হিন্দুরা আর কি যারা নিরামিষ মানে যারা শুধুমাত্র সবজি খায়, মাছ মাংস এবং পেঁয়াজ টোটালি অ্যাভয়েড করে, তাদের একটা ফেভারিট একটা ফুড। সো আমি আজকে এটা ট্রাই করার চেষ্টা করছি, কারণ মাছ মাংস তো সবসময় হেলদি না। তো আমরা একটা আজকে হেলদি উপায়ে, এটা একটা ছোটোদের বড়রা সবাই খেতে পারবে, এভাবে আমি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু এই রান্নাটার নামের মধ্যে আছে পটল, তো পটল নিয়েছি এখানে। আমি পটলটা পুরোটা ছিলে নিয়েছি এবং একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটু সাইডে গাগুলো আমি কেটে কেটে নিচ্ছিলাম। এটা আসলে যখন আমি রান্না করব জাস্ট ডেকোরেশনের জন্য এবং ভেতরটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা নেক্সট ইতে দেখতে পারবেন যখন আমি লাস্টে যখন ডেকোরেশন করব, তখন আসলে এই মানে গা যে কেটে কেটে দিচ্ছি এটার জন্য অনেক সুন্দর লাগছিল। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলেও গাগুলো কেটে নিতে পারবেন। আমি এভাবে সুন্দর করে যে দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি। এই যে দেন সবগুলা পটলগুলো আমি ধুয়ে নিয়েছি এবং পাত্রে আমি দেখেছেন তেল দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা যে পটলগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। অন্য কোনো কিছু না, শুধুমাত্র আমি লবণ আর পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো পটল আমি এখানে নামিয়ে দিলাম। শুধুমাত্র গাগুলা মানে এপাশ ওপাশ করে ভাজতে যতটুকু সময় হয়, আমরা ডিম ভুনাতে যেভাবে আসলে ডিমগুলো ভুনা করি, ফ্রাই করি লাল লাল হওয়া পর্যন্ত, সে পর্যন্ত আর কি। তারপরে দেখতে পাচ্ছেন আমি এগুলো একটু নাড়াচাড়া করছিলাম। একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন। বেশি তাড়াহুড়া করলে কিন্তু পটলটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু যেহেতু আমি পোলাওর মধ্যে দিব, আমি এটা কালারটা দেখতে ভালো লাগবে না। এখানে আমি সামান্য 2-3 মিনিট তেলে ভাজার পরে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবার একটু ভাজানোর মানে নাড়াচাড়া করার চেষ্টা করছি। এই যে নাড়াচাড়া করার পরে আমি একটু সামান্য গরম পানি এখানে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম। গরম পানিটা আসলে মশলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটাই রান্নার মূল ইনগ্রিডিয়েন্ট। এখানে আমি 4-5টা নিয়েছি শুকনা মরিচ, একটু শুকনা হলুদ গুঁড়া দিয়েছি এবং জিরা দিয়েছিলাম, আস্ত জিরা দিলাম এবং লবঙ্গ যেটা লাগবে আমার এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং একটা তেজপাতা এবং সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে যে গরম পানিটা দিয়েছিলাম ঈষদুষ্ট গরম পানিটা এর মধ্যে দিয়েছি। গরম পানিটা দিলে আসলে মশলার যে ফ্লেভার সেটা পরিপূর্ণভাবে বের হয়, যার কারণে আমি একটু এখানে গরম পানি ব্যবহার করেছি। এটা এসেনশিয়াল কিছু না। তারপরে আমার সবগুলো পটল যেভাবে দেখছেন সুন্দর আমার এখানে কিন্তু মানে ফ্রাই হয়ে গেছে। আর পটলগুলো আমি কোনো কিছুতে উঠাইতে পারছিলাম, যেহেতু আমি এক হাতে ফোন আমার ধরা ছিল। তারপর অনেক কষ্ট করে আমি এখানে, আর আমার যে আজকে পটটা চুজ করেছিলাম সেটা বারবার করে ঘুরে যাচ্ছিলো, সেজন্য আসলে আমার পটলটা উঠাতে কষ্ট হচ্ছিল। তারপরে কোনো রকমের পটলগুলো সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যেভাবে সুন্দর করে গাটা একটু লাল লাল হয়েছে, সেভাবে আপনারা এখানে ফ্রাই করে নেবেন। আমি সবগুলোই যে উঠাই নিছি। আর এই লালটা থাকলে সমস্যা নেই, কিন্তু খুব বেশি পুড়ে গেলে কিন্তু আবার পটলটা দেখতে ভালো লাগবে না। আমার একটু 2-1টা অবশ্য একটু বেশি ফ্রাই হয়েছে। তারপরে যে কড়াইতে আমি আমার পটলগুলো ফ্রাই করেছিলাম সেটার মধ্যে দিয়েছি, তাহলে আমার পটলের ফ্লেভারটা একটু থেকে যাবে। তারপরে দিচ্ছি আমি 2টা তেজপাতা নিয়েছি, তেজপাতা দিলাম এখানে ফোড়নের মধ্যে। তেজপাতাতে একটু গন্ধ মেললেই আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিব। ইনগ্রিডিয়েন্ট বলতে এখানে আমি খুবই সামান্য কোনো কিছু মানে কোনো এই উপাদানগুলো ইউজ করে, এখানে কিন্তু পেঁয়াজ নাই, রসুন নাই, কোনো কিছু নাই। তারপর আমি এখানে ইউজ করেছি কাজু বাদাম। এই বাদামটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আসলে এটার মূল যে রেসিপিটা সেটাতে কাজু বাদাম ইউজ করা হয়েছে আর কি, সেজন্য আমি কাজু বাদামটা দিয়েছি। দেন আমি এখানে দিয়েছি বাছাই করা কিছু কিশমিশগুলো এবং বাদামগুলো আমি খুব ভালোভাবে একটু যে তেলটা ছিল তেলটার মধ্যে ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন। আর তখনই আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে আমি কিশমিশগুলো নিয়েছিলাম সেটা কিন্তু খুব ফুলে গেছে আর কি, মানে একটু পেটগুলো ফুলে গেছে, ভিতরে বাতাসগুলো পেটগুলো ফুলে গেছে, তখনই বুঝবেন যে আমার ফ্রাই করা হয়ে গেছে। বাদামটা বেশি ফ্রাই করার দরকার নাই, তাহলে একটু তেতো ভাব চলে আসবে। দেন আমি এখানে বাদামগুলোর মধ্যে একটু জায়গা করে নিয়ে আমি বাকি মশলাগুলো একটু অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরে স্পেস দিচ্ছিলাম, জায়গা করে নিয়েছিলাম বাদামগুলো সাইড করে নিয়ে। এখানে যে আমি আদা বাটা দিয়েছি, আদা বাটাটাই মূলত এই রান্নার একটা মাত্রই মশলা ইউজ করা হয়েছে।
অন্য কোনো মশলা ইউজ করা হয়নি। তারপর আদাটা দিলে আসলে তেলটা একটু ছুটতে শুরু করে। আদা দেওয়ার পরে বেশিক্ষণ আসলে দরকার নাই নাড়াচাড়া করার, একটু আদাটা কোনো রকমে একটু তেল চিটে যখন তেল ছড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে ব্যবহার করেছি চিনি গুঁড়া চালটা। আপনারা চাইলে এখানে বাসমতি রাইসটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে যেহেতু আমি একটু পোলাও করছি, পোলাওয়ের জন্য আমার কাছে মনে হয়েছে চিনি গুঁড়াটাই বেশি ভালো। এই পর্যায়ে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশানোর পরে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি, সেই মশলাটা এখানে দিয়ে দেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি একটু আগে ব্লেন্ডার করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে পুরো যে আমার চাউলটা ছিল সেটার কালার চলে আসবে একটু পরে, যে পোলাও চাউল যে ফ্লেভার যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা চলে আসবে। এখানে আমি সুন্দর করে মশলার সাথে সবগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। আর একটু কিন্তু লেগে যাচ্ছিল, আমি একটু সাবধানতার সহায়তা একটু ভাজা করে নিয়েছিলাম, কারণ আমি পোলাওটার চাউলটা যখন আমি ফ্রাই করে নেব একটু ভালোভাবে তখন কিন্তু আমার ঝরঝরা ভাবটা একটু বেশি থাকবে। আর আমি এখানে দিচ্ছি একটু লবণ, যেহেতু প্রথম থেকে একটু কিন্তু লবণ আমার কোথাও, শুধুমাত্র আমি যখন পটলটা ভেজেছিলাম তখন একটু সামান্য লবণ দেওয়া হয়েছিল, পুরো চাওয়ালের মধ্যে কিন্তু কোথাও লবণ দেওয়া হয়নি। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। আর আপনারা কিন্তু লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাপ অনুযায়ী দিবেন। আর আমি এখানে ইউজ করেছি ফ্রেশ টক দইটা আমি এখানে 2 চামচ ইউজ করেছি। আর টক দইটা দেওয়ার যে মেন রিজন সেটা হলো টক দই দেওয়ার জন্য কিন্তু আপনার যে চালটা সেটা কিন্তু ঝরঝরা হবে। আগে কিন্তু আমরা অনেকেই মনে করতাম বিয়ে বাড়িতে টক দই দিত, মাংস পোলাও বিরিয়ানিতে মাংস দিত, মাংসের মধ্যে টক দই দিত সেটা সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু না, এটা একদমই ভুল। এটা কিন্তু পোলাও বিরিয়ানির মধ্যে টক দই এই জন্য দেওয়া হয় যাতে চালটা কিন্তু ঝরঝরা হয়। দেখবেন বেশিরভাগ সময় আমার বাসায় করলে কিন্তু পোলাও অথবা বিরিয়ানি একটু লেগে যায় একটার সাথে আরেকটার সাথে, কিন্তু বাহিরে কিন্তু রেস্টুরেন্ট বলেন বিয়ে বাড়িতে বলেন একটার সাথে কিন্তু আরেকটা লাগে না। এটার মূল উপকরণই হলো যে ওনারা টক দইটা ইউজ করে। আর এখানে আমি দিচ্ছি 1 চামচ কিন্তু চিনি। আমি যেহেতু প্রথমে বলছি এটা একটা ইন্ডিয়ান রেসিপি, সেজন্য ইন্ডিয়ারা কিন্তু প্রত্যেকটা খাবারেই চিনি দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চামচ দিলাম ঘিটা আসলে এই রান্নাটা আসলে মূলত ঘিয়েই করা হয়, কিন্তু আমরা তো এত বাজেটে রান্না করতে পারবো না, এই জন্য আসলে আমরা একটু সামান্য গার্নিশের জন্য ফ্লেভার আনার জন্য ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পটল, যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো। পটলগুলোর সাথে আমি চালগুলো খুব ভালোভাবে একটু মিক্সড করানোর পরে আমার লাস্ট যে এইটা সেটা হলো পানি, পরিমাপ মতো পানি দিয়ে এখানে একটা ঢাকা দেওয়ার পালা। আমি এখানে ইউজ করেছিলাম 2 কাপ পরিমাণে চাল, সেজন্য আমি এখানে 2 কাপ পরিমাণে আমার পরিমাপ মতো 2 কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি। আর এটাই হলো লাস্ট স্টেপ। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা এটা আমার যেহেতু ঢাকনাটা ভেঙে গিয়েছিলো আমি এখানে এই জন্য কাঁচের গ্লাসটা ইউজ করতে পারি না। তারপরে এই যে উপরে ডেকোরেশনের জন্য আমি একটু 4-5টা মরিচ দিয়েছিলাম। আমি একটু পর ঢাকনা খুলে দেখছিলাম যে কী অবস্থা। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো একেবারে ঝরঝরে হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো হলুদ আর ইউজ করছিলাম না। আর দেখলাম তুলনামূলক যে আমার দেখছেন কি সুন্দর কিন্তু আমার পটলটার যে আমি গাটা চিড়ে দিয়েছিলাম এটার জন্য সুন্দর একটা ডিজাইনও চলে আসছে পটলের মধ্যে। আর এটা কিন্তু যে একটা ফ্লেভার চলে আসছিলো ঘি দেওয়ার জন্য, পুরো একেবারে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই না করলে আমি বলবো পুরো লস খেয়ে যাবেন, কারণ এই রেসিপিটা এত কম ইনগ্রিডিয়েন্টের মধ্যে এত হেলদি বলা চলে, কারণ এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয়নি। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে, কারণ মশলা তেল খুবই কম ইউজ করা হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলেও রেসিপিটা ফলো করে ইউজ করে একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আমি মনে করি এটা আপনাদের রেসিপি ট্রাই করে যখন আপনারা তৈরি করবেন এটা আসলে বিফলে যাবে না। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো একবার হলেও এটা ট্রাই করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে যদি ট্রাই করে থাকেন, রান্না করে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন টেস্ট কেমন ছিল। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।